বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর, ভারত থেকে করোনা ভাইরাসের টিকার চালান পাওয়ার জন্য বাংলাদেশের সরকারকে শক্ত অবস্থান নেবার কথা বলছে আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো। ভ্যাকসিন আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। এবং এইটা জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি ফোনে একটু কথা বলে এইটা না। আর টিকার ঘাটতির সম্ভাবনার মুখে বিকল্প উৎসও এখন খুঁজছে বাংলাদেশ। শুনবেন এ নিয়ে বিস্তারিত। ভারতে হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কমপক্ষে ২৫ জন কোভিড রোগীর মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনগুলোতে অবস্থা আরও খারাপ হবে। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সম্ভাব্য সংকট নিয়ে শুনবেন আলোচনা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী বলছে গত বুধবার থেকে নিখোঁজ থাকা সেদেশের নৌবাহিনীর একটি সাবমেরিন সাগরে ডুবে গেছে। বালি দ্বীপের নিকটবর্তী সমুদ্রে নিখোঁজ হওয়া সাবমেরিনটিতে ৫৩ জন নাবিক ছিল। অনুসন্ধান দলগুলো সাগর থেকে সাবমেরিনের ভাঙা টুকরো ছাড়াও জায়নামাজের মতো আরও কিছু জিনিস উদ্ধার করেছে, যা নৌযানটির ভেতর থেকে আসা। ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ৮৫০ মিটার নিচে ডুবে আছে। মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এ সম্মেলনে মিয়ানমারের নতুন নেতা জেনারেল মিন অং লাইং যোগ দিচ্ছেন। তার উদ্দেশ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নেতারা বলেছেন, সহিংস পন্থায় সামরিক শাসন বিরোধী বিক্ষোভ দমন অবশ্যই বন্ধ করতে হবে। সম্মেলনে আগত নেতারা রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র জনসন অ্যান্ড জনসন কোম্পানির তৈরি করোনা ভাইরাসের টিকার বিতরণের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে। এই টিকাটি, যা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে একবারই দিতে হয়, তার সাথে রক্ত জমাট বাঁধার সম্পর্ক আছে বলে সন্দেহ দেখা দেবার পর এর বিতরণ বন্ধ রাখা হয়েছিল। তবে এক পর্যালোচনার পর বলা হয় টিকাটি নিরাপদ, কার্যকর এবং এর ঝুঁকির চাইতে সুফল অনেক বেশি। ফিলিস্তিনে গাজা এলাকায় গত রাতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে আক্রমণ চালানো হয়েছে। এর আগে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনিরা রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি বাহিনী বলছে তারা ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর ব্যবহৃত বেশ কিছু স্থাপনার উপর আঘাত এনেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে বাড়তে থাকার মধ্যেই রাজধানী দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কমপক্ষে ২৫ জন গুরুতর অসুস্থ কোভিড রোগী মারা গেছেন। হাসপাতালের ডাক্তাররা বলছেন হাসপাতালে অক্সিজেনের সরবরাহ পৌঁছাতে দেরি হয়েছে বলেই এ সংকট তৈরি হয়। অক্সিজেনের সরবরাহ ও পরিবহন নিশ্চিত করতে সরকার ট্রেন ও বিমান বাহিনীকে কাজে লাগাচ্ছে। আর্মেনিয়ায় হাজার হাজার লোক এক শতাব্দী আগে অটোমান তুর্কি বাহিনীর হাতে নিহত আর্মেনিয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে সমবেত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে আজ একটি বিবৃতি দেবেন বলে মনে করা হচ্ছে, যাতে তিনি ওই ঘটনাকে গণহত্যা বলে ঘোষণা করবেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী নাজমুল হাসান বলছেন যে টিকার জন্য অগ্রিম টাকা নিয়ে এখন রপ্তানি বন্ধ করার কোনো সুযোগ নেই। তিনি বলছেন যে এজন্য বাংলাদেশ সরকারকে প্রয়োজনে শক্ত অবস্থান নিতে হবে। অন্যদিকে বাংলাদেশে টিকার ঘাটতির এই সম্ভাবনা দেখা দেবার প্রেক্ষাপটে সরকার বলছে যে ভারতের সঙ্গে এখনও জোর কূটনৈতিক তৎপরতা চলছে এবং বিকল্প উৎস হিসাবে চীন আর রাশিয়ার টিকার কথাও ভাবা হচ্ছে। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আকবর হোসেনের প্রতিবেদনে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা বাংলাদেশে আসা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এর ফলে বাংলাদেশের টিকাদান কর্মসূচি হুমকির মুখে পড়বে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন বাংলাদেশে এখন যে পরিমাণ টিকা মজুদ আছে সেগুলো দিয়ে হয়তো আর ২ সপ্তাহ চলবে। এমন প্রেক্ষাপটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিইও নাজমুল হাসান আজ সাংবাদিকদের বলেছেন, সিরাম ইনস্টিটিউট তাদের চিঠি দিয়ে জানিয়েছে যে বাংলাদেশের জন্য ৫০ লাখ টিকা তারা তৈরি করে রেখেছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই কেবল টিকাগুলো বাংলাদেশে পাঠানো যাবে, কারণ টিকা রপ্তানির ক্ষেত্রে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। এজন্য বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নিতে হবে বলে জানান নাজমুল হাসান। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যে সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। এবং এইটা জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি ফোনে একটু কথা বলা এইটা না। আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে। নাজমুল হাসান বলেন, সিরাম ইনস্টিটিউটকে ১.৫ কোটি টিকার জন্য টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী এখনও পর্যন্ত এসেছে ৭০ লাখ টিকা, আরও ৮০ লাখ টিকা এখনও বাকি আছে। অবশ্য ইতোমধ্যে ভারত সরকারের তরফ থেকে ২ দফায় বাংলাদেশকে ৩২ লাখ টিকা উপহার হিসেবে দেওয়া হয়েছে, সেগুলো এই হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত নয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিইও বলছেন, চুক্তি অনুযায়ী টিকা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশের। এইটা যেটা নাকি আমরা পে করেছি সরকার, এই জনগণের টাকা, এইটা ওরা আটকানোর কোনো অধিকার তাদের নেই, সেটা যত ক্রাইসিসই দেখাক না কেন। এটা অন্যান্য দেশের সাথে মিলালে হবে না। ওরা অন্য কোনো দেশ, এমনকি ভারতও কোনো অগ্রিম টাকা দেয় নাই। আমরা অ্যাডভান্স ওদের কথায় বিশ্বাস করে অ্যাডভান্স টাকা দিয়ে বুক করেছি। সেই অক্টোবরের ব্যাচ, গত বছরের অক্টোবরের সেই ব্যাচ আমরা বুক করেছি। কাজে এগুলো বললে তো হবে না এখন, কাজে আমাদের দিতেই হবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে। দেশ এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই, আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টিকার জন্য ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বিকল্প চিন্তা হিসেবে চীন ও রাশিয়ার সাথেও কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু শুরু থেকেই ভারতের উপরেই একমাত্র নির্ভর করেছে বাংলাদেশ, সেজন্য অন্য উৎস থেকে টিকা আসতে সময় লাগবে এবং এতে করে বাংলাদেশের টিকাদান কর্মসূচি এলোমেলো হয়ে যাবে। ঢাকা থেকে শুনছিলেন আকবর হোসেনের প্রতিবেদন। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে যে সম্ভাব্য সংকট দেখা দিতে পারে তা নিয়ে আজকের অনুষ্ঠানেই শুনবেন একটি বিশেষ আলোচনা, রয়েছে একটু পরেই। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। ভারতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে বাড়তে থাকার মধ্যেই রাজধানী দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কমপক্ষে ২৫ জন গুরুতর অসুস্থ কোভিড রোগী মারা গিয়েছেন। এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ দেশটিতে প্রতিদিনই রেকর্ড পরিমাণে বাড়ছে এবং গত ৩ দিনে প্রায় ১০ লক্ষ সংক্রমণ নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা এখন বলছেন যে আগামী দিনগুলোতে অবস্থা আরও খারাপ হবে। বিস্তারিত জানাতে কলকাতা থেকে এখন অমিতাভ ভট্টশালী যোগ দিচ্ছেন টেলিফোনে। অমিতাভ, করোনা পরিস্থিতি তো প্রত্যেক দিনই ভয়াবহ হয়ে উঠছে ভারতে। আসলে অমিতাভ, আপনি কি শুনতে পাচ্ছেন? পুলক শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। যে করোনা পরিস্থিতি তো ভারতে ভয়াবহ হয়ে উঠছে প্রত্যেক দিনই। ঠিকই, পরিস্থিতি সত্যি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন ৩ লক্ষের উপরে নতুন করে করোনা রোগী পাওয়া যাচ্ছে এবং মৃত্যুও হচ্ছে প্রায় ২৫০০-এর ওপরে। এবং বিশেষজ্ঞরা যেটা ইঙ্গিত দিচ্ছেন যে তাতে পরিস্থিতি আরো খারাপই হয়তো হতে চলেছে। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আরো অন্তত ২ সপ্তাহ এই সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করছেন তারা। মৃত্যুর সংখ্যাও বাড়বে বলেই আশঙ্কা হচ্ছে। বড় শহরগুলোর হাসপাতালে শয্যা নেই, রেমডেসিভির ইঞ্জেকশনের জন্য রোগীর পরিজন হয়ে ঘুরছেন, ভ্যাকসিনের যোগান ঠিক মতো নেই। বহু জায়গায় ঘন্টার পর ঘন্টা মানুষ ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছেন না। আবার অনেক রাজ্যে করোনা রোগীদের মৃতদেহ সৎকার করার জন্য ২৪ ঘন্টায় চুল্লিগুলো জ্বলছে। শ্মশানে জায়গা না পেয়ে ফাঁকা জায়গায় বা রাস্তার ধারে বেদি বানিয়ে সেখানে সৎকার করা হচ্ছে এবং এক একটা মৃতদেহ সৎকারের জন্য কোথাও কোথাও ৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে পরিজনদের। আর আবার করোনা পরীক্ষার চাপও এত বেড়ে গেছে যে ৩ থেকে ৪ দিনের আগে রিপোর্ট পাওয়া যাচ্ছে না। আর সব থেকে শোচনীয় পরিস্থিতি তো স্বাভাবিকভাবে আপনি যে বিষয়টা দিয়ে শুরু করলেন, সেই অক্সিজেন যোগান তো শোচনীয় পরিস্থিতি। পুলক,
তো গত ৩ দিন ধরে রোজই কোনো না কোনো হাসপাতালে এই অক্সিজেনের অভাব হচ্ছে। এই অবস্থা তৈরি হলো কি করে? বিশেষজ্ঞরা যেটা বলছেন সম্পূর্ণটাই পরিকল্পনার অভাব। চিকিৎসকেরা জানুয়ারি মাস থেকেই আন্দাজ করছিলেন যে দ্বিতীয় ঢেউ হয়তো আসতে চলেছে, তখন সরকারগুলো পরিকল্পনা নেয়নি। সরকারের মন্ত্রী আমলারা আমাদের বলছিলেন যে করোনার বিরুদ্ধে যুদ্ধ আসলে জেতা হয়ে গেছে। তারা বোধহয় ধারণাই করতে পারেননি যে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছতে পারে, অক্সিজেনের সংকট কতটা প্রয়োজন, অক্সিজেন কতটা প্রয়োজন হতে পারে। এবং গত বছর সারা দেশে 150টিরও বেশি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা হয়েছিল, কিন্তু মাত্র 33টা হাসপাতালে সেটা বসেছে। অনেক রাজ্যে একটি প্ল্যান্টও বসানো হয়নি। আবার এরই মধ্যে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অক্সিজেন রপ্তানিও করা হয়েছে। দেশের যোগান ঠিক মতো রয়েছে কিনা সেটা হিসাব না করেই। তো এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসলে চর্চা এখন হচ্ছে, কিন্তু সময় মতো সেটা ভাবা হয়নি, পরিকল্পনা করা হয়নি, এটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তো অমিতাভ, অক্সিজেন যোগান দেওয়ার জন্য কি ব্যবস্থা এখন তাহলে নিচ্ছে কর্তৃপক্ষ? দু তিনটে পরিকল্পনার কথা জানা যাচ্ছে, কয়েকটা কাজ শুরু হয়ে গেছে। একটা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে বিমান বাহিনী তরল অক্সিজেন নিয়ে আসতে শুরু করেছে আজ সকাল থেকে। সেগুলোই আবার বিমান বাহিনী পৌঁছে দিচ্ছে উত্তর আর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। আর এছাড়াও ভারতীয় রেল কয়েকদিন ধরে অক্সিজেন এক্সপ্রেস বলে যে মালগাড়ি চালাচ্ছে। সেই যে ট্রেনগুলোতে করে অক্সিজেনের যে কন্টেনার গাড়ি ট্রাকগুলো থাকে সেগুলোকে নিয়ে আসা হচ্ছে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইস্পাত কারখানায়, ভাইজ্যাগ, ওড়িশা, এই সমস্ত জায়গায়। সেখান থেকে আবার ওই ট্রাক অক্সিজেন ভর্তি করে ফিরে যাচ্ছে। এছাড়াও জার্মানি থেকে অতি দ্রুত কিছু যন্ত্র আনা হচ্ছে যা দিয়ে হাওয়া পরিশুদ্ধ করে অক্সিজেন তৈরি করে নেওয়া সম্ভব হবে। আর শিল্প কারখানাগুলোতে যে অক্সিজেন মজুত আছে, বিশেষত ইস্পাত শিল্পে, সেগুলো সেই অক্সিজেনের যোগানটা দ্রুত সেই সব শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যেখানে সংকটটা বেশি রকমের। তুলক। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে কথা বলছিলেন বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন রাতের অনুষ্ঠান পরিক্রমা। এবারে রয়েছে বিশেষ আলোচনা। বিশেষ আলোচনাটি পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে। সেখানে আলোচকদের নিয়ে অপেক্ষা করছেন আকবর হোসেন। আকবর। হ্যালো। হ্যাঁ, আকবর, আপনি কি তৈরি আলোচনা শুরু করার জন্য? ধন্যবাদ পুলক। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, আকবর। আকবর, আপনি কি আলোচনা শুরু করার জন্য তৈরি? হ্যাঁ, আমি হ্যাঁ। আলোচনা শুরু করার জন্য তৈরি। পুলক, আপনাকে ধন্যবাদ। একটু কারিগরি সমস্যা হচ্ছিল, সেই কারণে এটি একটু দীর্ঘায়িত হচ্ছিল। আপনাকে ধন্যবাদ। আলোচনার জন্য আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন এবং পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডক্টর কাউসার আফসানা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ টেলিফোনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তৌহিদ হোসেন, প্রথমে আপনার কাছে আসি যে টিকা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আগামী 2 সপ্তাহের মতো চলবে টিকা যা আছে। তো এমন প্রেক্ষাপটে ভারত থেকে টিকা আমদানি বা আসার বিষয়টা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে কূটনৈতিক তৎপরতা এক্ষেত্রে কতটা কাজে লাগবে বা কতটা করা হচ্ছে? ধন্যবাদ। কূটনৈতিক তৎপরতা কতটা কাজে লাগবে এটা নিয়ে তো নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। ভারতের পরিস্থিতি তো ভয়াবহ আমরা জানি এবং আমাদের পূর্ণ সহানুভূতি সেজন্য আছে, কিন্তু একটা বিষয় যেটা আছে সেটা হলো যে টিকার ব্যাপারটা কিন্তু আমাদের প্রথম ব্যাপার ছিল যে আমরা শুধু এককভাবে শুধু ভারতের সাথেই চুক্তি করেছিলাম এবং ভারতের উপরে নির্ভরশীল ছিলাম, এবং এটা কিন্তু একটি কমার্শিয়াল চুক্তি। একটি কমার্শিয়াল কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের এখানকার, এবং ভারতের একটি প্রডিউসিং কোম্পানি, সেটাও একটা প্রাইভেট কোম্পানি। কাজে এখানে আমি জানি না চুক্তির শর্তাবলী কিরকম ছিল, সেটা তো আমাদের সামনে আসেনি, কিন্তু এটা কিন্তু ফুল প্রুফ হওয়া উচিত ছিল, বিশেষ করে যেহেতু আমরা একক উৎসের উপর নির্ভর করছিলাম। তো এখন মনে হচ্ছে যে সেরকম ফুল প্রুফ চুক্তি হয়তো নেই। এখন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর যিনি এমডি, তিনি বেশ চেঁচামেচি করছেন যে সরকারকে এখন এখানে ভারতের সাথে ইন্টারফেয়ার করতে হবে।
সেটা হয়তো করা যাবে, তবে আমার মনে হয় যদি চুক্তিটা এমন হতো যে কোনো অবস্থাতে কোনো ব্যত্যয় হবে না, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। চেষ্টা করতে হবে। তবে আমি মনে করি যে ভারতের সমস্যা আমরা বুঝি, কিন্তু তারপরেও বাংলাদেশ ভারত সম্পর্কের যেরকম পর্যায়ে আমরা আছি, তাতে করে আমাদের বিশেষ করে যেহেতু আমরা এককভাবে তাদের উপর নির্ভরশীল একটি চুক্তির উপরে, কাজে অন্তত আমাদের যাদেরকে একটি ডোজ দেওয়া হয়েছে তাদের দ্বিতীয় ডোজ নিয়ে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেটা দেখাটা সিরাম ইনস্টিটিউট এবং ভারতীয় কর্তৃপক্ষের একান্ত কর্তব্য বলে আমি মনে করি। আপনার কাছে যদি কোনো কারণে আমাদের যে প্রতি বর্ষে 50 লাখ টাকা দেওয়ার কথা ছিল সাপ্লাই করার, সেটা যদি তারা করতে নাও পারবেন না, পারছেন না বোঝাই যাচ্ছে, অন্তত পক্ষে কিন্তু আংশিক সেটা যাতে নিয়মিত আসে, সেটাকে কিন্তু নিশ্চয়তা করা প্রয়োজন। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। কাউসার আফসানা, এই যে টিকা সংকটের কারণে যদি এখানে এই কর্মসূচি এলোমেলো হয়ে যায়, সেটা বাংলাদেশের এই জনস্বাস্থ্যের উপরে বা এই করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে কি প্রভাব পড়বে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ৭৭ লক্ষ জনগণ আসলে যে প্রথম ডোজটি পেয়েছে এবং ১৯ লক্ষ একটু বেশি পেয়েছে হলো দ্বিতীয় ডোজ। এখন আমরা জানি যে ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ যেটা হতে পার্থক্য আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা ঠিক করেছি যেটা হবে ৮ সপ্তাহ, কিন্তু গবেষণায় দেখা গেছে যে এটা আরো ১ মাস এক্সটেন্ড করা যায় এবং আসলে এটা ইফেক্টিভনেস আরো ভালো হয় যদি ৩ মাস পরে দেওয়া যায়। কিন্তু যে প্রশ্নটা এখন হচ্ছে যে যদি আমরা না পাই তাহলে আমাদের কি হবে? না পেলে যে জনস্বাস্থ্যের উপরে যে পরিকল্পনা সরকারের ছিল যে কিভাবে ভ্যাকসিনটা যাবে সারা বাংলাদেশ ব্যাপী, একটা সুন্দর পরিকল্পনা ছিল বাংলাদেশ সরকারের। এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের উপরে অবশ্যই এখন একটা বড় পরিস্থিতির একটা সমস্যা তো আমরা পড়বই। কারণ হচ্ছে যে আমরা জানি যে এই করোনা ভাইরাসের জন্য দুইটা জিনিস আমাদেরকে করা দরকার ছিল। একটা হলো যে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, যেটা পাবলিক হেলথ মেজার বলি আমরা, যেখানে আমাদের মাস্ক পরা, হ্যান্ড ওয়াশ করা, সেটা তো আছে, মানে মূল বিষয় হচ্ছে ধরুন যদি এটা ছাড়া যে ভ্যাকসিন, যেটা যদি বাংলাদেশ এই ভ্যাকসিনটা না পায় সময় মতো, তাহলে যারা একটা ডোজ নিবে যদি সেটা ৩ মাসের মধ্যে তাদের না হয়, তাহলে তো সেই টাকাটাও নষ্ট। এফিকেসিটা নষ্ট হয়ে যাবে না? এবং যারা আমরা দ্বিতীয় ডোজও পেয়েছি তাদেরও কিন্তু বুস্টার ডোজ দরকার হবে। কারণ হচ্ছে যে প্রতিটা ভ্যাকসিন কিন্তু এখনো তার ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি যে আমরা 2টা ভ্যাকসিন নিলাম, নিশ্চিতভাবে বসে আছেন। অন্যান্য দেশে দেখেন যে দ্বিতীয় ভ্যাকসিন পাওয়ার পরে কিন্তু তারা এখনো টেস্ট করছে যে তার বডিতে কতটুকু অ্যান্টিবডি হয়েছে। তো এগুলো তো অনেক গবেষণার ব্যাপার। এর মধ্যে যদি এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমাদের জনস্বাস্থ্যের উপরে প্রচন্ডভাবে একটা চাপ সৃষ্টি হবে। আপনার কাছে আবারও আসবো। তৌহিদ হোসেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের যিনি সিইও নাজমুল হাসান, তিনি বলছেন যে সেরাম টিকা রেডি রেখেছে 50 লাখ টিকা, যে শুধু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকার যদি এটা ক্লিয়ার করে তাহলেই তারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। অন্যদিকে বাংলাদেশ সরকার বলছে তারা চেষ্টা চালাচ্ছে ভারতের কাছ থেকে আনার। এই চেষ্টা যেটা চালাচ্ছে বলে বলছেন, এই চেষ্টা আসলে কতটা সিরিয়াসলি চালানো হচ্ছে, বা তিনি বলছেন যে বাংলাদেশকে শক্ত অবস্থান নিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে টিকার ক্ষেত্রে এখানে শক্ত অবস্থান নেওয়া বলতে কি বোঝায়? এটা আসলে পবন সাহেব নিজে বলতে পারবেন যে উনি শক্ত অবস্থান বলতে কি বোঝাচ্ছে। শক্ত অবস্থান তো হওয়া উচিত ছিল, আমি যেটা প্রথমেই বলছিলাম, শক্ত অবস্থানটা হওয়া উচিত ছিল আসলে আমাদের চুক্তির মধ্যে। সেরামের সাথে যে চুক্তি, সেই চুক্তিতে কি শর্ত আছে সেটা আমরা জানি না। সেটা যদি শর্ত তারা পালন না করে তাহলে কিন্তু বেক্সিমকোকেই শক্ত অবস্থান নিতে হবে সেরামের বিরুদ্ধে। বাংলাদেশ সরকার তো শুধু এ ব্যাপারে বেক্সিমকোকে টাকা দিয়েছে, তারা তো বাংলাদেশ সরকার কিন্তু চুক্তি করেনি। তবে একটা কথা ঠিক যে আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ সরকার অবশ্যই তাদের পক্ষে যেটুকু করা সম্ভব সেটা করছে এবং করবে, কারণ এটা বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্ন। এবং সেখানে সরকার অবশ্যই চেষ্টা করবে যেন ভারতকে এ ব্যাপারে রাজি করানো যায়। এই যেটা সিরাম বলছে বলে যেটা বলা হচ্ছে যে টিকা রেডি আছে কিন্তু ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে পাঠানো যাচ্ছে না, এখন ভারতের হিসাব সেটা আমরা জানি না। সেটা হয়তো আমাদের কূটনীতিক পদক্ষেপ যারা নিচ্ছে তারা হয়তো বলতে পারবেন, কারণ ভারত আসলে দেখছে যে যেহেতু
যা প্রত্যাশিত সংখ্যা ছিল তার থেকে কম টিকা উৎপন্ন হচ্ছে, এই জন্য তারা ধরে রাখতে চাচ্ছে নিজেদের দেশের জন্য। অনেক দেশে কিন্তু এই ধরনের স্বার্থপরতা দেখাচ্ছে, আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন তো স্বার্থপর হয়েও যায়, এটা ঠিক। কাজে এখানে অবশ্যই বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এবং আমি নিশ্চিন্ত তারা চাপ প্রয়োগ করবেন যেটুকু সম্ভব। সেটা কি পাশাপাশি আমি মনে করি যে ভারত যদি সিদ্ধান্ত নিয়েই ফেলে, ভারত ইনস্টিটিউটের উপর চাপ সৃষ্টি করা। ভারত যদি সিদ্ধান্ত নেয়, ভারতের সরকার যে তাদের জনগণের স্বার্থ আগে এবং ভারতের যে পরিস্থিতি তাতে করে এখন তারা রপ্তানি করবে না, সেখানে বাংলাদেশের হাতে তাহলে আর কি অপশন থাকতে পারে? তারা কিভাবে চাপ তৈরি করতে পারে? না, খুব বেশি চাপ সৃষ্টি করার আসলে অন্য কোনো সুযোগ নেই। এটা তাদেরকে অনুরোধ করতে হবে এবং সম্পর্কের দোহাই দিয়েই বলতে হবে যে এটা আসলে বিষয়টা হচ্ছে যেটা সম্পর্ক তো শুধু দুই সরকারের মাঝে না, সম্পর্কের মধ্যে মানুষের অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। যদি এরকম পরিস্থিতি দাঁড়ায় এবং শেষ পর্যন্ত এই হয় যে যারা প্রথম ডোজ নিয়েছেন তারা সেকেন্ড ডোজটা নিতে পারছেন না, এটা ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে মানুষের মনে, আমি সরকার নিয়ে কিছু বলছি না, মানুষের মনে অত্যন্ত নেতিবাচক একটা ধারণা সৃষ্টি করবে এবং সেটাকে কিন্তু দূর করা কঠিন হবে। আচ্ছা, আমি মনে করি যে ভারত অন্তত পক্ষে যেটুকু প্রয়োজন হবে এই সেকেন্ড ডোজ দেওয়ার জন্য, তারা যদি পুরো নির্দিষ্ট সংখ্যা দিতে নাও পারেন, অন্তত এইটুকু যেন তারা অবশ্যই সরবরাহ করেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতের সাথে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করতে পারে। জি, আপনার কাছে আবারও আসবো। কাউসার আফসানা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিকল্প চিন্তা হিসেবে চীন এবং রাশিয়ার সঙ্গে কথা হয়েছে এবং রাশিয়া প্রস্তাব দিয়েছে কো প্রোডাকশন স্পুটনিক ভি যেটি টিকা, সেটি বাংলাদেশে যাতে উৎপাদন করা যায়। তো এই বিষয়গুলো যে টিকা উৎপাদন করা এবং চীন এবং রাশিয়ার কাছ থেকে টিকা আসা, এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার। ততদিন পর্যন্ত কি অপেক্ষা করা যাবে? মনে হয় যে অপেক্ষা করার না, এটা তো আসলে কন্টিনিউয়াস প্রসেস। আমি যেটা প্রথমে বলেছি, আমার যে দুটো ভ্যাকসিন নিয়েছি এটাতে কিন্তু শেষ হচ্ছে না। কোভিড কিন্তু অনেক বছর চলতে থাকবে। তাই যদি হয় তাহলে আমাদের যারাই আমাদের কাছে আসবে এবং সেটা যদি রিলায়েবল একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ হয় বা রিসার্চ ইনস্টিটিউট হয়, আমাদের সহজেই এখানে যোগ দেওয়া উচিত। এখানে কোনো বিকল্প কিছু নাই, কারণ এত বিকল্প চিন্তা করলে আমরা কোনোদিনও আগাতে পারবো না। যে সুযোগগুলো আমাদের আগে এসেছিল আমরা কিন্তু সেগুলো হারিয়েছি। এই চাইনিজরা কিন্তু বহুকাল আগেই তারা ভ্যাকসিনের জন্য আমাদেরকে বলেছিল, আমরা তাদের সঙ্গে যাইনি। কিন্তু চাইনিজ ভ্যাকসিন কিন্তু এই এপ্রিল মাসের শেষেই সে পুরো সাইনোফার্ম যে ভ্যাকসিনটা ওটা কিন্তু WHO অ্যাপ্রুভ করে দিচ্ছে। তাহলে আমরা একটা বিরাট চান্স মিস করি। তো আমাদের যদি অপরচুনিটি আসে তাহলে আমাদের অবশ্যই এটা নেওয়া উচিত। এখানে তো কোনো চাইনিজ ভ্যাকসিন রাশিয়ান ভ্যাকসিন বলে কথা না। ওই ভ্যাকসিনের এফিকেসি কি ওটা দেখে ভ্যাকসিনের আমাদের কো প্রোডাকশন, আমরা নিজেদের সুযোগও হয়েছিল ভ্যাকসিন ট্রায়াল দেওয়ার, সেটাও আমাদেরকে শুরু করতে পারলাম না। আমরা তো আসলে জানি না ভিতরে এখানে যদি ধরুন ঘটনা ঘটছে। বিষয়টা কি এরকম হয় যে ধরুন এক কোম্পানির যাদের ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া হচ্ছে তাদেরটাই কি দ্বিতীয় ডোজ দিতে হবে? এটা ঠিক যে প্রথম আমরা যদি অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিন পেয়েছি তার নেওয়া উচিত, কিন্তু যেহেতু স্পুটনিক ভ্যাকসিনটাও অ্যাডেনো ভাইরাস, আমার ধারণা যে এটা ভাইরোলজিস্ট আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমার ধারণা যে এটা নিলেও তেমন ক্ষতি হবে না। তবে প্রতিটা জিনিস আসলে পরীক্ষামূলক ভাবেই এগোনো উচিত। কোনোটাই আসলে মুখের কথা আমি বললাম শুরু হয়ে যাবে তা তো না, এগুলো সব ট্রায়াল বেসিসে যাবে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। তৌহিদ হোসেন, বাংলাদেশের সরকার যখন বা বেক্সিমকোর মাধ্যমে যখন এই চুক্তিটা করলো, টাকা তো বাংলাদেশ সরকারে দিচ্ছে সেখানে, কিন্তু শুরু থেকে একটা আশঙ্কা কিন্তু অনেকে করছিলেন যে একটি দেশের একটি কোম্পানির উপর নির্ভর করা সেটা ঠিক হচ্ছে কিনা, এবং শুধু ভারতের সঙ্গে চুক্তি করার জন্য ভারতের চাপে চীনকে ফিরিয়ে দেওয়া হলো, রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলো না, সুযোগ এসেছিল। এই বিষয়গুলো যখন হচ্ছিল তাহলে এটার দায়টা কার উপরে বর্তায়? দেখুন, আমরা তো প্রত্যেক পদে পদে কে কোথায় কি করেছেন এটা তো আমরা জানি না। এটা সরকারের খুব একেবারেই গভীরে যারা কাজ করেন তারা বলতে পারবেন যে কখন কোন পর্যায়ে কে কোন সিদ্ধান্ত দিয়েছেন। যাই হোক, আমরা তো সেভাবে ব্যক্তিকে ধরে লাভ নেই, এটা সমস্ত দেশের বিষয়। আমরা ভুল করেছি, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ যেটা বললেন যে আসলে প্রথম থেকেই তো আমাদের যে অপরচুনিটিগুলি ছিল সেটা আমরা গ্রহণ করিনি। আর আপনি যে কোনো বিষয়ে
যে কোনো ম্যাটেরিয়ালের জন্য আপনি যদি একক উৎসের উপর নির্ভর করেন সেটা কিন্তু সবসময় বিপজ্জনক। আপনি যখন চাল কিনেন তখনও কিন্তু আপনি এক দেশ থেকে কেনেন না, আপনি কয়েকটা জায়গা থেকে কেনেন। তো সেরকম এটা যেহেতু একেবারেই মানুষের জীবন মরণের প্রশ্ন, আমাদের প্রথম থেকেই উচিত ছিল একাধিক উৎসের খোঁজ করা। আমরা ওই ভারতের সাথে ধরুন আমরা 3 কোটি ডোজ টিকার জন্য ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। 3 কোটি ডোজ টিকা তো যথেষ্ট না। আমরা কেন গত কয়েক মাসে অন্তত পক্ষে আরো অন্যান্য কোম্পানির সাথে চুক্তিতে যাওয়ার চেষ্টা করে নেই? পশ্চিমা দেশগুলো তারা চুক্তিতে উপনীত হয়েছে তাদের লোক সংখ্যার কয়েক গুণ, 2 গুণ 3 গুণ পর্যন্ত। কারণ যেটা আমাদের চিকিৎসা বিশেষজ্ঞ বলছিলেন যে বুস্টার ডোজ লাগতে পারে, থার্ড ডোজ, এমনকি প্রতি বছর টিকা নিতে হতে পারে এরকম সম্ভাবনার কথা ইতিমধ্যে বলা হচ্ছে। এমনকি যে কোম্পানিগুলো এগুলো টিকা বের করছে তারাও বলছে যে হয়তো প্রতি বছর নিতে হবে, যেমন আপনার ফ্লু শট যেমন প্রতি বছর নিতে হয়। কাজে আমাদের আমরা পদে পদে ভুল করেছি। এটা বিশেষ করে একক উৎসের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়াটা নিঃসন্দেহে অনুচিত ছিল। এখন আমাদের যে সুযোগগুলি আসছে সেই সুযোগগুলিকে নেওয়াই উচিত। আচ্ছা, আপনার কাছে আবার আসার চেষ্টা করব কাউসার আফসানা। চীন বা রাশিয়ার যে টিকাগুলোর কথা বলা হচ্ছে, বাংলাদেশে যদি আপনি যেটা বলছিলেন কন্টিনিউয়াস প্রসেস, এবং বাংলাদেশে যদি সামনে এটা আসেও, ভ্যাকসিন তো একটা আস্থার বিষয়, মানুষের মধ্যে একটা কনফিডেন্সের বিষয়। এমনকি ভ্যাকসিন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের মধ্যে আস্থার ঘাটতি আছে, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটা নিয়ে যেরকম একটা আস্থা তৈরি হয়েছিল আমাদের দেশেই বলুন বা আরও কিছু দেশেই হয়েছিল, অন্যদের ক্ষেত্রে কি সেটা হবে? সাধারণ মানুষ কি সেই আস্থাটা পাবে? আমি যেহেতু অন্য দেশের কিছু স্টাডি পড়েছি, বিশেষ করে চাইনিজ ভ্যাকসিন নিয়ে, ল্যাটিন আমেরিকাতে যেখানে আসলে আমেরিকারই ইউএসএরই সাপোর্ট দেওয়ার কথা ছিল ফাইজার ভ্যাকসিন দিয়ে, ওরা দিতে পারেনি, না দেওয়ার ফলে ওরা পরে চাইনিজ ভ্যাকসিন নিয়েছে, এবং ওদের যে গবেষণাগুলো বের হয়ে আসছে ওখানে যে মানুষের যে আস্থাটা কিভাবে তৈরি হয়েছে ওখানে এগুলো কাজ হয়েছে। তো আমাদের দেশে যদি এই ভ্যাকসিন গুলো আসে, চাইনিজ ভ্যাকসিনের ক্ষেত্রে বা স্পুটনিক ভ্যাকসিন যেটাই হোক না কেন, যেগুলোই আসবে, মানুষের মধ্যে আস্থা তৈরি করার কাজটা হলো এই দেশের যারা জনস্বাস্থ্যে কাজ করে তাদের। হ্যাঁ, এবং যারা শুধু জনস্বাস্থ্য না, যারা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করে, সবার এই বিষয়ে আসলে কাজ করতে হবে, গবেষণা করতে হবে, এবং মানুষকে উদ্দীপনার মধ্যে নিয়ে আসতে হবে। সরকার তো উদ্দীপনা দিচ্ছেই, তারপরে বেসরকার এনজিও গুলোকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে। তো উদ্দীপনা সৃষ্টি করা, রিলিজিয়াস লিডারদের নিয়ে আসা, যেভাবে আমরা কমিউনিটি মোবিলাইজ করেছি, বাংলাদেশ তো কমিউনিটি মোবিলাইজেশন এক্সপার্ট। সেই দেশের মানুষ ভ্যাকসিন নিবে না এটা তো হয় না। এটা মানুষকে আমরা এবার তো আমরা উদ্দীপনা আনিনি, কারণ আমরা ভয়ে ছিলাম যে ভ্যাকসিন সাপ্লাই যে শর্ট পড়বে, এটা সবাই আগে থেকেই বুঝতে পেরেছিল, যার জন্য যেভাবে মোবিলাইজেশন হওয়ার কথা ছিল এটা হয়নি বাংলাদেশে। তারপর যদি আমরা সত্যি সাপ্লাই পাই, আপনি দেখবেন সারা দেশে উৎসবের মতো করে এই কমিউনিটি মোবিলাইজেশন শুরু হয়ে যাবে। এবং আমার এটা আস্থা আছে যে আমাদের দেশের মানুষ অনেক রিসেপটিভ এবং রেজিলিয়েন্ট, তারা জানে যে কিভাবে তাদের সামনে এগোতে হবে আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাউসার আফসানা, এবং একই সাথে তৌহিদ হোসেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে এই আলোচনার জন্য যে নির্ধারিত সময় ছিল সেটি শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ আকবর। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে আলোচনাটা শুরুতে কিছুটা ঢাকার সঙ্গে সংযোগের সমস্যা হয়েছিল, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। ভারত থেকে করোনা ভাইরাসের টিকার চালান পাবার জন্য বাংলাদেশের সরকারকে শক্ত অবস্থান নেবার কথা বলছে আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো। আর টিকা রপ্তানি, ভারত থেকে টিকা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বা এখন বন্ধ থাকায় বাংলাদেশ টিকার ঘাটতির সম্ভাবনার মুখে এখন বিকল্প উৎস খুঁজছে বলে জানা যাচ্ছে। শেষ করছি আমাদের আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশ সময় আগামীকাল সন্ধে 7:30, ভারতের সময় 7টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।